নমস্কার, এটিএন কলকাতার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান। মানে আপনারা বুঝে গেছেন সাস। সমস্যা এবং সমাধান জ্যোতিষশাস্ত্রের এক অনবদ্য অনুষ্ঠান। আর অনবদ্য অনুষ্ঠান কারণ আপনারাই জানেন যে জ্যোতিষ জগতের যে বর্ণময় ব্যক্তিত্বকে আমরা উপস্থিত করতে পারি এই অনুষ্ঠানে, তিনি তার নিজস্বতায় জ্যোতিষশাস্ত্র জ্ঞানের উন্মোচন করেছেন আপনাদের সামনে এবং নানা সমস্যার সমাধান করে আজকে জনপ্রিয়তার উচ্চ শিখরে বিরাজ করছেন। তার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান ভাণ্ডারকে তিনি তার মস্তিষ্কে এমনভাবেই রেখে দিয়েছেন যে যে কোনো বিষয়কে এত সুন্দরভাবে উপস্থাপনা করা বোধহয় তার পক্ষেই সম্ভব। আর সেই জন্যই তো জ্যোতিষ জগতের, আপনারা জানেন, ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটির পঞ্চম সম্মেলনে গত 23/5/2004 অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জ্যোতিষ ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক জগতের ব্যক্তিত্বের বিচারে জ্যোতিষ মাঝারে তিনি জয় করে নিয়েছেন তাদের বিচারে স্বর্ণমুকুট। আর এই স্বর্ণমুকুট জয় তার নিজস্বতা না থাকলে কখনোই সম্ভব নয়, কারণ তার জ্ঞান, জ্যোতিষশাস্ত্রের জ্ঞান, আধ্যাত্মবাদের জ্ঞান। সত্যি এরকম ব্যক্তিত্বের সাথে অনুষ্ঠান করতেও যেরকম ভালো লাগে আর আপনাদের শুনতেও ভালো লাগে, তা আপনারাই বলেন ফোনের মাধ্যমে। সত্যি দেবদাসবাবু, আপনি যদি এই একটা ইনস্টিটিউট খুলতেন তাহলে আমরা হয়তো আরও কিছু শিখতে পারতাম। আপনার বইটা কবে বেরোচ্ছে? আপনার লেখা বই জ্যোতিষশাস্ত্রের উপরে? হ্যাঁ, সবই বেরোবে। যাই হোক, আপনারা ফোন করবেন 22479479 এই নম্বরে আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য। আছি আমি অজয় ভদ্র, আর আছেন আপনাদের প্রিয় মানুষ, গবেষক জ্যোতিষী, রাজগণক উপাধি পেয়েছেন, রাজগণক গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। আর একটা কথা আমি বলে দিই, যারা অপেক্ষা করছেন, চিঠি পাঠিয়ে দিয়েছেন নবতারা চক্রের জন্য। হ্যাঁ, অসংখ্য চিঠি পেয়েছি, আরও অনেক চিঠি আছে। সমস্ত চিঠি এখানে দেখানো সম্ভব নয়, কারণ এই বাঞ্চ হয়ে যাবে আর কি। যাই হোক, এর মধ্যে থেকে 3 জনকে বাছা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হবে। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, টেনশানে আছেন কার নাম ঘোষিত হবে এখানে। দেবদাসবাবু কার নাম ঘোষণা করবেন? যাই হোক, আপনারা ফোন করতে থাকুন। আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় মানুষকে, জ্যোতিষশাস্ত্রের সেই ব্যক্তিত্বকে, গবেষক রাজগণক জ্যোতিষী শ্রী দেবদাসকে। আপনারা ফোন করুন। দেবদাসবাবু, দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে আজকে আবার আপনাকে পেয়েছি। শুধু পেয়েছি বললেই হবে না, অনেক কিছু জেনে নেওয়ার জন্য আজকে আমরা অপেক্ষা করছি আবার। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে এই ক্যামেরার পিছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যারা সকলের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এবং সর্বোপরি যারা এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য টিভি সেটের সামনে এসে উপস্থিত তোমাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। জ্যোতিষ জগতের একটা বহু চর্চিত নাম গবেষক জ্যোতিষী রাজগণক জ্যোতিষী শ্রী দেবদাস, সবারই প্রশংসায় পঞ্চমুখ সবাই আর কি। যাই হোক, কারণ অসংখ্য ফোনের মাধ্যমে জানতে পারি, বা ধরুন আমার সমাজ জীবনে যাদের সাথে ওঠা বসা করি বা মেলামেশা করি, তারা সকলেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ, মানে অনুষ্ঠান দেখবেই। যাই হোক, আমরা আলোচনা করছি, আপনি আলোচনা করছিলেন কোন লগ্নের পক্ষে মারক গ্রহ কোনটি, এটা নিয়ে আলোচনা করছিলেন। এটার আবার বিশদ আর কি আলোচনা। তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে তোমরা 3টি অনুষ্ঠান দেখে থাকো, তার মধ্যে 2টি হলো জ্যোতিষ সম্পর্কিত অনুষ্ঠান সমস্যা এবং সমাধান, অর্থাৎ প্রতি রবিবার রাত্রি 10টা 5 থেকে 11টা 5 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15। এছাড়াও প্রতি বুধবার দেখে থাকো 10টা 15 থেকে 11টা 15 অমৃত বর্ষা অনুষ্ঠান, প্রতি বুধবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15। তাহলে এই অনুষ্ঠানগুলোতে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে আমি এসে উপস্থিত হয়েছিলাম মারক গ্রহ সম্পর্কে। বৈদিক ট্র্যাডিশন যারা তোমরা এই অনুষ্ঠানকে দেখো না বা বৈদিক ট্র্যাডিশন সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নাও, তোমাদের মধ্যে একটা ধারণা আছে যে বৈদিক ট্র্যাডিশন মানে কিছু অশিক্ষিত ব্যক্তির কিছু কুসংস্কার, বৈদিক ট্র্যাডিশন কিছু সামাজিক কুপ্রথা, এছাড়া আর বা কি হতে পারে বৈদিক ট্র্যাডিশন?
বৈদিক ট্র্যাডিশন মানে ওই গেরুয়া বা লাল রঙের একটি কাপড় গায়ে দিয়ে মাথাতে একটি চন্দন বা সিঁদুরের টিপ কেটে কিছু কুপ্রথা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখব সত্যি কি বৈদিক ট্র্যাডিশন তাই? যদি তাই হয় তাহলে আমরা বৈদিক ট্র্যাডিশনকে ছুঁড়ে ফেলে দেব। আর যদি বৈদিক ট্র্যাডিশন সত্য কথা বলে থাকে, যদি বৈদিক ট্র্যাডিশনের মধ্যে যুক্তি থাকে, তাহলে আমরা তাকে নিয়ে চিন্তা ভাবনা করব এবং অবশ্যভাবে তাকে গ্রহণ করব। কি করে যুক্তি থাকবে দেবদাস বাবু? আপনাদের বৈদিক ট্র্যাডিশনে গাছকে শিব বলে পূজা করা হয়। তারা গাছকে শিব বলে তারা পূজা করে থাকে এবং তার গোড়াতে জল দিয়ে থাকে। এর পিছনে কি যুক্তি আছে? এ শুধুমাত্র এক কুসংস্কার। এ সমাজের বুকে অশিক্ষার বিস্তার। দেখব সত্যি কি তাই? শিব কাকে বলা হয়েছে? শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। কেন, কি জন্য? সমুদ্র মন্থনের ফলে যে বিষ উত্থিত হয়েছিল, মহাদেব বা শিব সেই বিষকে পান করেছিলেন এবং বিনিময়ে আমাদেরকে অমৃত প্রদান করেছিলেন। সেই বিষকে তিনি পান করে এই জীবকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই তার আর এক নাম নীলকণ্ঠ। আর গাছ কি করে? আমাদের জীবন ধারণের ফলে আমাদের এই শহরের বুকে গাড়ি ঘোড়া, যানবাহন এবং কল কারখানা ইত্যাদি ইত্যাদি চালানোর ফলে যে দূষণ, যে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, এই গাছ সেই বিষ, সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর তার বিনিময়ে আমাদেরকে অক্সিজেন, অমৃত প্রদান করে। হ্যাঁ কি না বলো? তাহলে সেই গাছের গোড়ায় যদি আমরা জল দেই তার জীবন রক্ষার জন্য, যদি সেই অক্সিজেন দায়ক, সেই অমৃত দায়ক গাছকে আমরা ছেদন করতে বাধা দেই, তাহলে কি তা অশিক্ষার পরিচয়? তাহলে কি তা কিছু কুসংস্কার? চিন্তা করো। আজকে গ্রিন বেঞ্চ বা আজকের এই ফরেস্ট ডিপার্টমেন্ট নয়, আজকের আইন নয়, আমাদের ঋষি মুনি ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর আগে গাছের যত্ন এবং গাছকে রক্ষা করবার কথা বলে গিয়েছেন। আর তা আজকেও সত্য যে এই জীবকুলকে যদি কেউ বাঁচাতে পারে তো তা গাছ, তা এই সবুজ সম্পদ। তাহলে আবার সত্য বলে প্রমাণিত হলো আমাদের বৈদিক ট্র্যাডিশন। আমাদের বৈদিক ট্র্যাডিশনে এক একটি কথা অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু তা বাইরে থেকে দেখে জীবন বিরোধী মনে হয়ে থাকে। আর এই সত্যের উপর দাঁড়িয়ে আছে আমাদের জ্যোতিষশাস্ত্র, যা বেদের এক অঙ্গ, যা বৈদিক ট্র্যাডিশনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আর তাই নেই আমরা আলোচনা করব যে আমাদের জীবনে মারক গ্রহগুলো কি। দেবদাস বাবু, জীবনের কথা বলুন। এত রাতে এটিএন কলকাতা খুলে বসেছি মৃত্যুর কথা শুনতে নয়, মারক এই মৃত্যুর কথা শুনে আমাদের লাভ কি? জীবনের কথা বলুন। আমাদের শাস্ত্রকারগণ কেন এতভাবে এই মারক গ্রহের কথা আমাদেরকে বলেছেন তা আমি তোমাদের কাছে ইতিপূর্বে উপস্থাপন করেছি। আজ আরো দৃঢ়ভাবে এবং আরো বিস্তারিতভাবে উপস্থাপন করব। আমাদের শাস্ত্রকারগণ বলছেন যে আমাদের এই স্থূল শরীরের মৃত্যুই আমাদের একমাত্র মৃত্যু নয়। এই মৃত্যু যখন আমাদের হয় তা হলো তা স্থূল শরীরের মৃত্যু, যে মৃত্যুর পরে আমাদেরকে ডাক্তার বাবুরা ডেথ সার্টিফিকেট দিয়ে থাকেন বা তাকে মৃত বলে ঘোষণা করে থাকেন। কিন্তু এছাড়াও আমরা আমাদের জীবদ্দশায় নানা প্রকার মৃত্যুর সম্মুখীন হই। জানবো, তোমরা তৈরি থাকবে তোমাদের জন্মকুণ্ডলী নিয়ে। আর এই আলোচনা থেকেই রাখবো একটি প্রশ্ন। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছো। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই স্থূল শরীরে মৃত্যু ছাড়াও আমরা প্রতিদিন প্রতিনিয়ত আরো বিভিন্ন প্রকার মৃত্যুর সম্মুখীন হই, আর সেই মৃত্যুগুলো হলো আর্থিক মৃত্যু। একটি মানুষের কাছে যদি তার প্রয়োজনীয় অর্থ না থাকে, সে যদি জীবনে সমস্ত কিছুতে বিপর্যস্ত হয় অর্থের জন্য, যদি তার একমাত্র প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অর্থ, তাহলে অবশ্যভাবে তা মৃত্যু সম যন্ত্রণাদায়ক। যারা তোমরা এই যন্ত্রণায় ভুক্তভোগী, আমাকে আর কিছু বলে দিতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। যাদের তোমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে ইলেকট্রিক বিল দিতে হয়, বা কালকে বেরোনোর আগে বাস ভাড়া গুনে রাখতে হয়, ছেলে বা মেয়েকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাও, ছেলে বা মেয়ে উচ্চ শিক্ষিত হবার যোগ্য, কিন্তু তোমার কাছে প্রয়োজনীয় অর্থ নেই, এ মৃত্যু সম যন্ত্রণাদায়ক। কোন গ্রহ আমাদের এই মৃত্যু প্রদান করে থাকে? একজনের কাছে এত অর্থ আছে যে তার কাছে অর্থ কোনো সমস্যাই নয়, আরেকজনের কাছে অর্থই মূল সমস্যা। কেন আমাদের জীবনে এই ধরনের বৈচিত্র্য ঘটে থাকে তা আমরা জানবো এই মারক গ্রহের মাধ্যমে। কারণ এই মারক গ্রহরাই আমাদের এই রকম মৃত্যু সম যন্ত্রণা প্রদান করে থাকে। একটি মানুষ সমস্ত জীবনে কোনো বড় রোগ, কোনো ব্যাধি, কোনো দুর্ঘটনা, কোনো প্রকার অস্ত্রোপচার বা কোনো প্রকার তার শরীরে রক্তপাত দ্বারা সে জর্জরিত হলো না। আরেক ব্যক্তি সারাটা জীবন শুধু রোগ ভোগ, দুর্ঘটনা, সেলাই, রক্তপাত ইত্যাদির মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হলো। তার কি কারণ? তার কারণ এই মারক গ্রহের অবস্থান। আমি তাই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছো। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি গড়িয়া থেকে অভিনাশ বলছি। হ্যাঁ বলো। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার রাশি নম্বর সব বলবো? আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1975, পুরোটা বলুন। 1975 11th এপ্রিল। 11th April, এপ্রিল। আপনি কি শুনতে পাচ্ছেন? 10:40 রাত না? হ্যাঁ, আপনি 10:40 জন্ম। আচ্ছা, আর কোথায় জন্ম? হ্যাঁ, কোথায় জন্ম? কলকাতায়। আপনার টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দিন, শুনতে পাচ্ছেন না। কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার আর কি কর্মজীবন সম্বন্ধে বলবেন, আর শরীর ফরীর কেমন যাবে? কর্মজীবন সম্পর্কে কি জানতে চাইছেন? চাকরি হবে না ব্যবসা হবে, একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তার আগে বলো যে 11 এপ্রিল 1975 সেদিন কি ফ্রাইডে বা শুক্রবার ছিল? শুক্রবার। এবং হচ্ছে তোমার কি মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন? হ্যাঁ, ঠিক আছে, তুমি ঠিক সঙ্গে আছে অবিনাশ, আপনি শুনতে থাকুন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন এবং হচ্ছে রেবতী, অর্থাৎ হচ্ছে 27 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম বিপ্রবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের এই রকম কর্মজীবন সম্পর্কে প্রশ্ন আছে। 1975 জন্ম, প্রায় 28 বছর 29 বছর বয়সে সে এসে পৌঁছেছে। এখনো তার কাছে একটি প্রশ্ন, কি হবে? চাকরি ভালো হবে কি ব্যবসা, কি করব? অর্থাৎ এখনো তার কর্মজীবনে সফলতা আসেনি, এখনো পর্যন্ত সে কর্মজীবনে সঠিক দিশা, সঠিক পথ খুঁজে পায়নি। অদ্ভুত, এই বয়সে তো অনেকে সফলতাকে ছুঁয়ে ফেলে, তাহলে কেন এখনো পর্যন্ত পাওয়া যায়নি? আচ্ছা, পাওয়া যাবে কি? এবং বুথ থেকে বিচার করা হয়ে থাকে কি স্পিকিং পাওয়ার। সে যখন টেলিফোনে এলো, সে কিন্তু খুব বিচ্ছিন্নভাবে তার ডেট অফ বার্থ আমাদেরকে বলল। এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে ডেট, টাইম, প্লেস দিতে হয়। আর যদি সে আজকে প্রথমও দেখে থাকে, তবু সে খুব বিচ্ছিন্নভাবে আমাদেরকে তার বক্তব্যকে বলেছে, গুছিয়ে বলতে পারেনি। কারণ এই গুছিয়ে বলার মতো শক্তি প্রদান করে থাকে বোধ।
বুধ দিয়ে থাকে স্পিকিং পাওয়ার, বুধ দিয়ে থাকে রাইটিং পাওয়ার। দেখবো কেন, কি জন্য। সাথে তোমরা মিলিয়ে দেখবে যাদের তোমাদের মধ্যে অনেক সম্ভাবনা আছে কিন্তু বুঝিয়ে বলতে পারো না, বুঝিয়ে লিখতে পারো না, ফলে ভালো মার্কস আসে না। ইন্টারভিউতে গিয়ে কিরকম যেন সব গোলমেলে হয়ে যায়। কোন গ্রহ এইভাবে গোলমেলে করে দেয় আমাদের? জানবো আমরা, জানবে তোমরা যারা টিভির পর্দায় দেখছো। তোমরা মিলিয়ে দেখো তোমাদের জন্মকুণ্ডলী। আমি আলোচনা শুরু করছি। তাহলে এখানে যেটি লগ্ন আছে সেটি হলো এটি। 1 মিনিট হোল্ড করুন। এখানে হ্যালো, লাইনে যে আছেন একটু হোল্ড করে থাকুন। এখানে যেটি লগ্ন আছে সেটি হলো এটি। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর ঘরের মালিককে। আর এই কেনই বা আমরা 10 নম্বর ঘরকে খুঁজব? এই 10 নম্বর ঘর থেকে বিচার করা হয় প্রত্যেকটি পুরুষ বা নারীর জীবনের, তার কর্মজীবন, তার জীবিকা কেমন হবে। আর এই ঘরটি হলো কন্যা, এর মালিক হলো বুধ। তাহলে আমাদের দেখতে হবে যে বুধ এই জন্মকুণ্ডলীতে কোথায় কিভাবে আছে। যে গ্রহ তাকে ভালো ভালো কর্মজীবন প্রদান করবে সেই গ্রহ এখানে আছে 1 2 3 4 নম্বর ঘরে। আর বুধ এখানে প্রথম 15 ডিগ্রিতে নিচস্থ, বাকি 15 ডিগ্রিতে দুর্বল। এখানে বুধ একা নেই, আছে বুধ, আছে বৃহস্পতি এবং তার সাথে আছে এখানে রবি এবং হচ্ছে চন্দ্র। একটি ঘরে 4টি গ্রহ আছে। এখানে চন্দ্র এবং বৃহস্পতি গজকেশরী যোগ হয়েছে কিন্তু তা সুফল দিতে পারছে না, কারণ এখানে নিচস্থ বুধের সাথে মিলে গিয়ে বৃহস্পতি ধন নাশ যোগ সৃষ্টি করেছে। যারা তোমরা এখনো পর্যন্ত নোট করোনি, নোট করে নাও। বুধ প্লাস বৃহস্পতি ইজ ইকুয়াল টু ধন নাশ যোগ। এই দুটি গ্রহ যদি আমাদের জন্মকুণ্ডলীতে একসাথে থাকে তাহলে আমরা জীবনে কোনোভাবেই আর্থিক সফলতাকে প্রাপ্ত হতে পারি না। এবং এখানে এই 10 নম্বর ঘরের মালিক অর্থাৎ তোর কর্মপতি এখানে নিচস্থ অবস্থায় আছে। যদি কর্মপতি নিচস্থ অবস্থায় থাকে তাহলে কিভাবে ভালো জব লাভ করা যাবে? তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে তোমাদের জন্মকুণ্ডলীতে কি রকম গ্রহ অবস্থান আছে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে বুধ থেকে বিচার করা হয় স্পিকিং পাওয়ার, বুঝিয়ে বলবার ক্ষমতা। তাই আমরা দেখতে পেলাম যে তার মধ্যে বুঝিয়ে বলবার ক্ষমতা কম আছে। তাহলে দেখলে যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। এখন একটা প্রশ্ন আমাদের মনে জেগেছে যে এ কবে জীবনে ভালো কর্ম লাভ করবে আর তোমরাই বা জীবনে কবে ভালো কর্ম লাভ করবে? বুধ ছাড়া কখনো ব্যবসা হতে পারে না। বুধ থেকে বুদ্ধিমত্তা, সুতরাং ব্যবসা এর পক্ষে বা তোমাদের জন্মকুণ্ডলীতে যাদের বুধ এই ঘরটাতে আছে তাদের পক্ষে ব্যবসা শুভ হবে না। এর পক্ষে চাকরি সম্ভব কিন্তু অবশ্যভাবে গ্রহ প্রতিকারের মাধ্যমে, না হলে 29 বছরও হয়নি 39 বা 49 কখনোই কিন্তু সম্ভব হবে না তার কর্মজীবনে সফলতা লাভ করা। শুনে মনে হচ্ছে যে দেবদাস বাবু কত নির্দয় আপনি। এই নির্দয় ফলাফল আমি জানাচ্ছি না, এই নির্দয় কথা বলছে তার জন্মকুণ্ডলী। তাহলে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। তার আগে দেখে নেব টেলিফোনে কে আছে এবং তার সাথে সাথে আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি যে তোমরা একটি টেলিফোনের উত্তর দেবার পরে আমাদের আলোচনা করবার কিছু সময় রেখে পরবর্তী টেলিফোন দেবে। হ্যাঁ মা, তুমি বলো যে তুমি কে বলছো? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যাঁ মা নমস্কার। হ্যাঁ মা বলো। বলো। মীনাক্ষী রায় আছে, বলুন। আমার মেয়ে, বড় মেয়ে, ওর জন্ম হচ্ছে, ওর নাম মহুয়া রায়। হ্যাঁ 16ই মে 83 তে জন্ম। 16ই মে 83 তে জন্ম। হ্যাঁ বিকেল 4:30। বিকেল 4:30। স্থান বারাসাত। হ্যাঁ ওর এই পড়াশোনা, ওই বিএ ফাইনাল দিয়েছে। আচ্ছা। হ্যাঁ ও মানে এইবার মানে কি পড়াশোনা আর হবে না উচ্চশিক্ষা হবে কিনা, কিংবা চাকরি বাকরি কিছু, কিংবা ব্যবসা, হ্যাঁ আর বিয়ের ব্যাপারটা। আচ্ছা মা, তুমি বলো যে 16ই মে 1983 সাল সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার। এবং মা ওর কি হচ্ছে মিথুন রাশি এবং হচ্ছে তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মা, সঙ্গে থাকো। ওর
বিয়ের ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ অবশ্যই বলবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে মিথুন রাশি এবং হচ্ছে তুলা লগ্ন এবং হচ্ছে আদ্রা অর্থাৎ হচ্ছে 6 নম্বর নক্ষত্রে ওর জন্ম, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম এবং হচ্ছে শূদ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা দেখব শিক্ষা সে কেন জীবনে লাভ করতে পারছে, আর ভালো শিক্ষা কি আছে। ওর লগ্ন হলো এটা, আর লগ্ন থেকে যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে কত নম্বর ঘর থেকে বিচার করতে হয় শিক্ষা, সেখান থেকে সর্বদা অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় শিক্ষা। 1 2 3 4 এই যে 4 নম্বর ঘর তোমরা মিলিয়ে দেখো, যাদের তোমাদের শিক্ষা বা বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন আছে, তাহলে এই ঘরটি হলো মকর, এর মালিক কে? শনি। এখানে তো কোনো গ্রহ নেই, দেয়ার আর নো প্ল্যানেট। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে জন্মকুণ্ডলিতে শনি কোথায়, আর শনিকে খুঁজে পেলে আমরা এক ঢিলে 2 পাখি পেয়ে যাব, অর্থাৎ ওর জীবনে শিক্ষাস্থানের মালিক হলো শনি এবং তার সাথে সাথে অবশ্যভাবেই এই তুলা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শনি। আর এই শনি ও লগ্নে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, তাই ওর পক্ষে শিক্ষা জীবন শুভ এবং এই তুঙ্গস্থ শনি তাকে কর্মজীবনেও ভালো সফলতা প্রদান করবে। তাহলে এই জন্মকুণ্ডলিতে ওর বিবাহ ও বিবাহিত জীবন কেমন আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনি তো বললেন যে দেবদাস বাবু শিক্ষা এবং তার সাথে কর্মজীবন ভালো, তাহলে আবার আপনি যে বলে থাকেন যে যদি লগ্নে শনি থাকে তা নাকি বিবাহ এবং বিবাহিত জীবনে সমস্যা দেয়, তা কি এই শনি দেবে? ওর এখানে লেখা আছে লগ্ন, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে বিবাহ ও বিবাহিত জীবন। এই ঘরটি হলো মেষ, এর মালিক হলো মঙ্গল, সেই মঙ্গল চলে গেছে 8 নম্বর ঘরে। আর যে কোনো জন্মকুণ্ডলীতেই যদি 8 নম্বর ঘরে মঙ্গল থাকে বা সপ্তমপতি থাকে তাহলে তা শুভ নয়। যে গ্রহ তাকে বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করবে তা হলো 7 নম্বর ঘরের মালিক বা সপ্তমপতি। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী এবং এই মঙ্গল থেকে বিচার করা হয় বিবাহিত জীবনে সুখ শান্তি এবং তার সাথে সাথে লগ্নে শনি অবশ্যভাবেই বিবাহিত জীবন অতীব সমস্যাদায়ক এবং বিবাহের ক্ষেত্রে বহু বাধা আছে। এই লগ্নে শনি বারবার সম্বন্ধের সম্পর্কগুলোকে ছিন্ন করবে এবং বিবাহে বাধা দেবে, হয়তো দেবার সম্ভাবনা আছে, মনে হচ্ছে দেবে, এমন কোনো বিষয় নেই। গ্রহরা জীবনে অবশ্যভাবে কথা বলে ওঠে, সুতরাং মা সেই জন্য অবশ্যভাবে তুমি গ্রহের বিষাক্ত ছবলের আগে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, যেন ওর বয়সটা 36 বা 37 না হয়ে যায়। তার আগেই তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে সপ্তমপতি অষ্টমে চলে গেছে বা লগ্নে শনি আছে, সেজন্য তোমরাও আর বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর মীনাক্ষী দেবী যদি দেবদাসবাবুর সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিতে পারেন। তাহলে আমরা মারক গ্রহ নিয়ে আলোচনা করছিলাম। আমরা একজনকে তো দেখতে পাই, আমরা আমাদের সমাজ জীবনে কোনো ব্যক্তিকে দেখতে পাই যে সে সারা জীবন কোনো প্রকার বড় রোগ ব্যাধি দুর্ঘটনা ছাড়াই তার জীবনকে অতিবাহিত করে। আবার আমরা এমন ব্যক্তিকে দেখি যে যাকে আজকে ভেলুর কালকে কলকাতা পরশু দিল্লি যেতে হয় তার চিকিৎসার কারণে, মাঝে মাঝেই তার শরীরে ঘটে থাকে অস্ত্রোপচার বা অপারেশন। কেন, কি জন্য? এই মৃত্যু সম যন্ত্রণা আমাদেরকে কোন গ্রহ প্রদান করে থাকে? তাই আমরা জানবো এই বিভিন্ন প্রকার মৃত্যুর কথা। আমরা দেখতে পাই আমাদের সমাজ জীবনে অকাল বৈধব্য, সন্তানহানি কোনো গল্প কথা নয়।
এগুলো ঘটে থাকে মানুষের জীবনে, কারোর বা ঘটে না, আবার কারোর জীবনে বা বারবার ঘটে এবং তাকে শোক দ্বারা আপ্লুত করে দেয়। মানুষ যেন একটা সব দেহে পরিণত হয়ে যায়। সে চলছে ফিরছে, কথা বলছে, কিন্তু তার চোখে মুখে যেন শোক, মৃত্যুর ছায়া, মৃত্যু যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে। কেন ঘটে থাকে এই সমস্ত জীবনের নানা প্রকার মৃত্যু সমযন্ত্রণা? তার কারণ আমাদের মারক গ্রহ, যে গ্রহরা আমাদেরকে মৃত্যু সমযন্ত্রণা দিতে পারে, অর্থাৎ দিতে পারে মানে দেবার মতো ক্ষমতা রাখে। তাহলে আমরা জেনে ফেলবো এবং এর থেকেই রাখবো হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তোমরা আমাকে লিখে পাঠাবে শ্রীরামপুরের ঠিকানায়। তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ কোন লগ্নের পক্ষে কে বা কারা, আমি শুরু করেছিলাম, আজ আমি আরো সামনে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের যদি মেষ লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ আমাদেরকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করবার মতো ক্ষমতা রাখে বুধ, শুক্র এবং শনি। যদি এখানে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকে। তারপরে আমি তোমাদের বলেছিলাম, যদি আমাদের এই বৃষ লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ হলো চন্দ্র। যদি আমাদের এই মিথুন লগ্ন হয়, তাহলেও আমাদের পক্ষে মারক গ্রহ চন্দ্র। তবে চন্দ্র একা নয়, অন্য গ্রহের সাথে মিলিত হয়ে সেই চন্দ্র আমাদেরকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করবার ক্ষমতা রাখে। যদি আমাদের এই কর্কট লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ হলো শনি। সেই শনি আমাদেরকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করবার ক্ষমতা রাখে। যদি আমাদের এই সিংহ লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ হলো বুধ এবং শুক্র। যদি আমাদের এই কন্যা লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ হলো শুক্র। যারা হয়তো আগের দিন অনুষ্ঠানটি দেখতে পারোনি, তাহলে তোমাদের মনে আবার আজকে সেই প্রশ্নটি আবার নিশ্চয়ই জেগেছে যে দেবদাস বাবু, আপনি আমাদেরকে শিখিয়েছিলেন যে কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র নয়, রাজ্যকারক গ্রহ শুক্র। আপনি এর আগে আমাদেরকে শিখিয়েছিলেন যে এই কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র, আর আপনি আজকে সেই রাজ্যকারক গ্রহ আর মারক গ্রহকে একই বলছেন। আজ বলছেন যে কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র। তাহলে আসল সত্যটি কি? কোন গ্রহ রাজ্যকারক আর কোন গ্রহ মারক এই কন্যা লগ্নের পক্ষে? তা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আজ আবার বলছি যে এই কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র এবং কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র। একমাত্র শুক্রই একজন কন্যা লগ্নের পুরুষ বা নারীকে রাজার ন্যায় সফলতা প্রদান করে রাজ্যকারক গ্রহের সুফল প্রদান করতে পারে। আবার একজন এই কন্যা লগ্নের নারী বা পুরুষকে শুক্রই মৃত্যুর ন্যায় যন্ত্রণা প্রদান করে মারক গ্রহের ফল প্রদান করতে পারে। ঠিক যেরকম জল, যে জল ছাড়া আমাদের জীবন ধারণ করা সম্ভব নয়, যে জল আমাদের প্রতিনিয়ত দরকার জীবন ধারণের জন্য, আবার সেই জলে ডুবেই আমরা আমাদের প্রাণ ত্যাগ করি বা আমরা আমাদের প্রাণ হারাই। এই জল বিশেষ অবস্থায় আমাদের জীবন দাতা হিসেবে দেখা দেয়। আবার এই জল বিশেষ অবস্থায় আমাদের জীবন হননকারী হিসেবে দেখা দেয়। তাহলে এইভাবে শুক্র আমাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন অবস্থায় থেকে কখনো রাজ্যকারক আবার কখনো মারক গ্রহের ফল প্রদান করে থাকে। কোথায় কি অবস্থায় সে কি ফল প্রদান করবে তাই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছো। হ্যালো, নমস্কার। হ্যাঁ মা, নমস্কার। কি নাম? রজত মণ্ডল। রজত মণ্ডল, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কৈখালি থেকে বলছি। আচ্ছা বলুন। আচ্ছা, ওর জন্ম হচ্ছে 1980। ডেটটা আগে বলুন। 15 ডিসেম্বর।
16 15 হ্যাঁ 15 ডিসেম্বর 1980 80 হ্যাঁ 7:45 সকাল এই সন্ধ্যাবেলা 7:45 PM হ্যাঁ কোথায় জন্ম? হচ্ছে বিলাসপুর মধ্যপ্রদেশ এমপি এখন ছত্তিশগড় হয়েছে ওটা আচ্ছা আচ্ছা এমপি হ্যাঁ বিলাসপুর বলুন আমি ওর সম্বন্ধে জানতে চাই এই ওর বৈবাহিক জীবনটা কি রকম হবে আর চাকরি বাকরিটা কি রকম আর বিদেশ যাত্রা আছে কিনা আর চাকরি শরীর স্বাস্থ্য কিরম যাবে আচ্ছা আচ্ছা মা তুমি বলো যে 15 ডিসেম্বর 1980 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ এবং ওর কি মীন রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন? হ্যাঁ ঠিক আছে মা, সঙ্গে থাক। বর্তমানে কি করছে আপনার ছেলে? চাকরি করছে একটা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে মীন রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 26 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষে নবমী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ এবং হচ্ছে নরগণ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর জীবনে কর্মলাভ কেমন আছে দেখব। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে সেখানে যেটি দেখা যাচ্ছে লগ্ন হলো এটি, আর এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহকে, যা আমি তোমাদেরকে ইতিপূর্বে বহুবার বলেছি যে এই কর্কট লগ্নের পক্ষে রাজযোগ কারক গ্রহ হলো মঙ্গল। তাহলে আমাদেরকে দেখতে হবে যে মঙ্গল জন্মকুণ্ডলিতে কোথায় আছে এবং এই কর্কট লগ্নের পক্ষে তার কর্মপতি অর্থাৎ তার 10 নম্বর ঘরের মালিক হলো মঙ্গল, যে গ্রহ তাকে ভালো কর্ম প্রদান করবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10 নম্বর ঘর। আর এই ঘরটি হলো মেষের মালিক হলো মঙ্গল। সেই মঙ্গল জন্ম কুণ্ডলিতে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে আছে। আর এই 6 নম্বর ঘরে গ্রহগুলো আমাদেরকে কোনো অবস্থাতেই 70% বেশি শুভ ফল প্রদান করতে পারে না, অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে রাজ্যকারক গ্রহ এবং হচ্ছে কর্মপতি ভালো অবস্থায় নেই। এবার আমাদের দেখতে হবে আর কি আছে এই জন্মকুণ্ডলিতে। এখানে আছে রাহু এবং এখানে আছে কেতু। এদিকে 1 2 3 4 5 5টি গ্রহ ঘরে শুধুমাত্র এখানে আছে চন্দ্র, আর বাকি এই 5টা ঘরে অন্য কোনো গ্রহ নেই। যদি এখানে চন্দ্র না থাকতো তাহলে পূর্ণ কালসর্প যোগ হতো, কিন্তু এখানে চন্দ্র থাকবার জন্য এটি হলো আংশিক কালসর্প যোগ। আর এই কালসর্প যোগ থাকলে মানুষ কিছুতেই তার কর্মজীবনে যোগ্য সফলতা লাভ করতে পারে না। হয়তো পারে না, মনে হয় পারে না, এমন কোনো বিষয় নেই। কালসর্প যোগ থাকলে সে ব্যক্তি কোনোভাবেই জীবনে তার যোগ্য সফলতা লাভ করতে পারে না এবং জীবনে কোনো স্থায়িত্ব অর্জন হয় না। আনব্যালেন্স লাইফ। কি করে জীবনে ব্যালেন্স আসবে? কারণ এই ছকের মধ্যেই তো কোনো ব্যালেন্স নেই। সমস্ত গ্রহগুলো এই দিকটা সম্পূর্ণ ফাঁকা। একটি ইমারত গড়ে ওঠে এই 4টি কলমের ওপর, আর সেখানে যদি 2টি কলম থাকে তাহলে সেটি দোদুল্যমান। ঠিক সেই রকম এই ছকে সমস্ত গ্রহগুলো একদিকে আর এই দিকে কোনো গ্রহ নেই। সেজন্য এই জন্মকুণ্ডলী জীবনের উন্নতি লাভের ক্ষেত্রে অত্যন্ত ভাবে বাধা প্রদান করবে এবং সন্তান ক্ষেত্রে শোক নিয়ে আসবে। কি বলছেন দেবদাস বাবু? এত নিরাশার বাণী শোনাচ্ছেন। কালসর্প যোগ অবশ্যভাবে সন্তান জীবনে শোক নিয়ে আসে। আজ পর্যন্ত যারা সন্তান শোকে আপ্লুত হয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 96%-এরও বেশি ক্ষেত্রে কালসর্প যোগ দায়ী। তাই অবশ্যভাবে মা তুমি এই কালসর্প যোগের প্রতিকার করবে এবং তার সাথে সাথে রাজযোগ কারক গ্রহ মঙ্গলের প্রতিকার করবে। এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের কালসর্প যোগ আছে, তোমরাও আর বিলম্ব না করে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোবায়োমিস্টের সহায়তা নেবে। আলোচনার বিষয় যেখানে এসে দাঁড়িয়েছিল, তাহলে যে এই যে শুক্র, তাহলে আমি ইতিপূর্বে তোমাদেরকে রাজযোগ কারক গ্রহ শুক্র বলে শিখিয়েছিলাম। আমি মারক গ্রহের
আমি মারক গ্রহের কথা তোমাদেরকে বলিনি যে এই কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র, আমি বলেছিলাম রাজ্যকারক গ্রহ শুক্র। আর আজ আমি তোমাদেরকে বলছি যে এই কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র, অর্থাৎ এই শুক্র এই কন্যা লগ্নের একজন নারী বা পুরুষকে সফলতা বা অসফলতা দুই প্রদান করতে সক্ষম। এক গ্লাস জল আমাকে জীবন প্রদান করবে, কিন্তু এক সমুদ্র বা এক নদী জল আমাকে মৃত্যু প্রদান করবার ক্ষমতা রাখে। একই জল দুই অবস্থায় দুই প্রকার ফল আমাদেরকে প্রদান করতে পারে অর্থাৎ ক্ষমতা রাখে। তাই এই শুক্র ঠিক সেই রকম অবস্থায় কাজ করে একজন কন্যা লগ্নের ব্যক্তির ক্ষেত্রে। যারা তোমরা জ্যোতিষ অনুরাগী আছো অবশ্যভাবে এই বিষয়টিকে নোট করে নাও, এটি বহু কেউ ভুল করে ফেলে এই বিচারের ক্ষেত্রে। ঠিক যেরকম আমরা মিথুন লগ্ন সম্পর্কে ইতিপূর্বে বলেছিলাম যে এখানে চন্দ্র একা মারক নয়, অন্য গ্রহের সাথে যুক্ত হলে মারক হবে। যেমন আমি বলেছিলাম যে বৃষ লগ্নের ক্ষেত্রে যে এই ঘরে চন্দ্র শক্তিশালী, আবার এই বৃষ লগ্নের পক্ষে চন্দ্রই মারক। ঠিক সেই রকমই একটি জটিল বিষয় এই কন্যা লগ্ন, যে এই কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র এবং কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র। এর জন্যই তো এত সুন্দর এবং সঠিক বিচার, আমি মাঝখানে ইন্টারাকশন করতেই হচ্ছে আমাকে, এত সুন্দর এবং সঠিক বিচার করেন বলেই তো আপনি রাজগণক উপাধিটা পেয়েছেন। এবারে আমি আলোচনা করব তুলা লগ্ন সম্পর্কে। ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি যে তুলা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি। তাহলে মারক গ্রহকে এই তুলা লগ্নের পক্ষে মারক গ্রহ হলো মঙ্গল। যারা তোমরা এখনো পর্যন্ত নোট করনি তোমরা নোট করে নাও। এইবারে আমরা জানবো যে বৃশ্চিক লগ্ন সম্পর্কে। এই বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে, তা আমি তোমাদেরকে বলেছিলাম যে বৃহস্পতি বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ, কিন্তু মারক গ্রহ কে? এই বৃশ্চিক লগ্নের পক্ষে মারক গ্রহ কে বা কারা? এই বৃশ্চিক লগ্নের পক্ষে মারক গ্রহ বুধ, মারক গ্রহ শুক্র এবং মারক গ্রহ মঙ্গল। এবার আমরা জানবো এই ধনু লগ্ন সম্পর্কে। যদি আমাদের এখানে লং লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকে তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ কে বা কারা? এই ধনু লগ্নের পক্ষে মারক গ্রহ হলো বৃহস্পতি এবং শুক্র। শুক্র এবং হচ্ছে বৃহস্পতি এই ধনু লগ্নের পক্ষে মারক গ্রহ। এবার আমরা জানবো যে মকর লগ্ন সম্পর্কে, যে এই মকর লগ্নের পক্ষে মারক গ্রহ কে বা কারা? এত সময় যে আমি এই মেষ থেকে যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি, এর মধ্যে আমি রাহু বা কেতুর নাম এখনো পর্যন্ত বলিনি মারক গ্রহ হিসেবে, কিন্তু এই মকর লগ্নের ক্ষেত্রে আমরা মারক গ্রহ হিসেবে পেয়ে যাচ্ছি রাহুকে। অর্থাৎ রাহু হলো মকর লগ্নের পক্ষে মারক গ্রহ। এইবার আমরা জানবো এই কুম্ভ লগ্ন সম্পর্কে এবং জানবো মীন লগ্ন সম্পর্কে। জানবো যে এদের পক্ষে মারক গ্রহগুলো কে বা কারা। কিন্তু তার আগে আমরা জানবো যে এই যে মারক গ্রহগুলো তো আমাদের জন্মকুণ্ডলিতে থাকবেই। অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করি ঠিক সেই সময় আমাদের মহাকাশে এই গ্রহদের যে অবস্থান থাকে তার স্থির চিত্র, তার স্টিল ফটোগ্রাফ হলো আমাদের এই জন্মকুণ্ডলী। তাহলে আমাদের পক্ষে যে গ্রহই রাজ্যকারক গ্রহ হোক বা যে গ্রহই মারক হোক তার জন্মকুণ্ডলীতে থাকবে না এমন নয়। অর্থাৎ আমরা যখন জন্মলাভ করেছি সেই সময় মহাকাশে বুধ ছিল না বা শনি ছিল না বা মঙ্গল ছিল না, এমন অসম্ভব। তাহলে মারক গ্রহগুলো কোন অবস্থায় আমাদেরকে মারক ফল দেবার ক্ষমতা রাখবে বা মারক ফল প্রদান করবে? যদিও আলোচনাটি থেমে গিয়েছে মকরে গিয়ে, কুম্ভ এবং মীন লগ্নের যারা ব্যক্তি আছো তারা উদ্গ্রীব যে দেবদাস বাবু আর দুটো ঘর যদি বলে দেন তাহলে আমাদেরও হয়ে যায়। ঠিক ওই
রিজার্ভেশন কাউন্টারে লাইন দিয়ে চলতে 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 একটাতে লাঞ্চ টাইম, ঠিক তোমার সামনেই শাটারটি পড়ে গেল, আবার খুলবে 1:30টায়। বলবো, কিন্তু তার আগে আমরা জানবো আরো একটি বিষয়, যে মারক গ্রহগুলো কোন ঘরে থেকে আমাদের জীবনে কোন সাইডটাকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ এই মারক গ্রহগুলো তো আমাদের জন্মকুণ্ডলী কোনো না কোনো ঘরে থাকবে, আর এই মারক গ্রহগুলো যে ঘরে থাকবে সেই ঘরটি আমাদের লগ্ন থেকে কাউন্ট করে কোনো না কোনো একটি ঘরে পড়বে। অর্থাৎ আমাদের যেখানে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা আছে, আমি যদি ধরে নেই যে আমাদের লগ্ন লেখা আছে এখানে, তাহলে এই ঘরে যদি মারক গ্রহ থাকে, তা যদি ভালো বা খারাপ কি অবস্থায় থাকবে এবং কিভাবে তুমি বুঝবে যে তোমার মারক গ্রহ তোমাকে মারক ফল দেবে নাকি মারক ফল দেবে না, বা খারাপ ফল দেবে বা খারাপ ফল দেবে না, তা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু আগে আমি ঘরের সাথে তোমাদের কিছু পরিচয় করিয়ে দেই। যদি মারক গ্রহ আমাদের লগ্নে যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে আমাদের স্বাস্থ্যকে আক্রান্ত করবে। ফিরে আসবো, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছে। হ্যালো হ্যালো নমস্কার। শ্রাবণী কি? শ্রাবণী কি? হ্যাঁ, নামটা পুরো বলতে হয়। বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 16 সেপ্টেম্বর। তাড়াতাড়ি বলুন। 86 সালে জন্ম। 86? হ্যাঁ। সময়? আর হচ্ছে একটু মানে কর্মস্থান। সময়টা বলুন, সময়টা। 4:45। কি রাত না দুপুর না বিকেল? ভোর। বলুন, একটু তাড়াতাড়ি বলুন, সময় নষ্ট। ভোরবেলা, মঙ্গলবার। কোথায় জন্ম? কল্যাণী। কি জানতে চাইছেন বলুন। হ্যালো। হ্যাঁ, কি জানতে চাইছেন? হ্যাঁ, কর্মযোগটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে তুমি বলো যে সোমবার দিন রাত্রি পেরিয়ে মঙ্গলবার ভোরে, হ্যাঁ, তাহলে ওর কি হচ্ছে কুম্ভ রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন। হ্যালো। মীন রাশি সিংহ লগ্ন। মা, তুমি কি করে বলছো? আবার বলছি 16 সেপ্টেম্বর 1986। হ্যাঁ, সেদিন সোমবার দিন রাত্রি পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, মঙ্গলবার। এবং হচ্ছে মঙ্গলবার দিন ভোরবেলা। হ্যাঁ। এবং হচ্ছে যে কুম্ভ থেকে, আমি আবার বলছি, ওর হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা। এবং হচ্ছে সিংহ লগ্ন। তুমি আগে কি রাশি জানতে? হ্যালো। ছেড়ে দাও, আপনি পরে আবার ফোন করবেন, এইভাবে ডিস্টার্ব করে লাভ নেই। বলতে পারছেন না পুরো। মা, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। যারা তোমরা টেলিফোনে আসবে, সঠিকভাবে ডেট অফ বার্থ নিয়ে আসবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং আমারও বিচার করতে সুবিধা হবে। যাই হোক, যে বিষয় নিয়ে তাদেরও সুবিধা হবে, কারণ সময়টাও নষ্ট হয়ে যায়। তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা কি দেখি যে কেউ জন্ম থেকেই অসুস্থ, কেউ বা হ্যান্ডিক্যাপড। যারা তোমরা সেই সমস্ত মুখ বধির বা শারীরিক প্রতিবন্ধীদের স্কুলে গিয়েছো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কি মৃত্যু সম যন্ত্রণা তারা ভোগ করছেন তাদের পিতামাতারা। তাহলে এই আমাদের শরীরের দিক থেকে বা শারীরিক দিক থেকে আমাদেরকে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করতে পারবে এই গ্রহগুলো, যদি আমাদের লগ্নে থেকে যায়। কারণ এই লগ্ন থেকে আমাদের হেলথ বিচার করা হয়। তাহলে যদি আমাদের লগ্নে থাকে মারক গ্রহ, তাহলে তা আমাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব দেবে, জীবনের অন্য বিষয়ের ওপর নয়। অত্যন্ত দৃঢ়ভাবে মনে রাখবে, তা আমাদের স্বাস্থ্যকে আক্রান্ত করবে। আরো আলোচনা করব, একদিনে আলোচনা করলে বুঝতে পারবে না। একটা পয়েন্ট তোমরা নোট করে নাও এবং জীবনের সাথে মিলিয়ে নাও। দেখো, যারা তোমরা শারীরিক দিক থেকে সমস্যাগ্রস্ত, তোমার লগ্নে মারক গ্রহ আছে কিনা? অবশ্য রূপে আছে।
আর যদি লগ্নে না থাকে তো অন্য কোন জায়গায় থেকে তোমাকে আক্রান্ত করতে পারবে, অর্থাৎ তোমার শরীরকে আক্রান্ত করতে পারবে? লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে থাকলে। কেন দেবদাস বাবু আপনি হঠাৎ 1 ছেড়ে 7-এ কেন চলে গেলেন? কারণ এই 7 নম্বর ঘরে গ্রহগুলো থাকলেও এর দৃষ্টির মাধ্যমে সে আমাদের লগ্নকে আক্রান্ত করতে পারবে, কিন্তু লগ্নে থাকলে অধিক আক্রান্ত হবে। তাই দেখা যায় যে যারা জন্ম থেকেই শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তাদের লগ্নে খারাপ গ্রহ, আর যাদের তার পরবর্তী ক্ষেত্রে রোগ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মাধ্যমে শারীরিক বিকৃতি হয় তাদের লগ্নে না থেকে সপ্তমে থাকে, গ্রহের দৃষ্টির মাধ্যমে সে আমাদের শরীরকে ক্ষতি করে থাকে। তাই তারা সপ্তমে থেকে করে, জীবনের পুরো সময়টা আমাদের খারাপ ফল দেয় না, এই দুর্ঘটনা বা রোগ আমাদের জীবনে পরে দেখা দেয়। এবার জানবো যদি লগ্ন থেকে 2 নম্বর ঘরে মারক গ্রহ থাকে তাহলে আমাদের কি প্রদান করবে। আচ্ছা 2 নম্বর ঘর থেকে কি কি বিচার করা হয়? 2 নম্বর ঘর থেকে ধন, আর্থিক শক্তি তুমি জীবনে লাভ করতে পারবে না যদি তোমার ধনস্থানে এই মারক গ্রহ থাকে। এবং স্পিকিং পাওয়ার, বুঝিয়ে বলবার ক্ষমতা, তুমি ওকালতি পড়তে চাও, স্পিকিং পাওয়ার আছে, তাহলে কি করে হবে? জীবনে যাই হও, একজন কার্ডিওলজিস্টের থেকে একজন ম্যাজিশিয়ান হওয়া অনেক বেশি সাফল্যদায়ক। ভালো বলিনি, সাফল্যদায়ক বলেছি। যদি তুমি পিসি সরকার হতে পারো, একজন ইঞ্জিনিয়ারের থেকে একজন খেলোয়াড় হওয়া ভালো যদি তুমি অনিল কুম্বলে হতে পারো। তুমি তো জানো যে অনিল কুম্বলে একজন ইঞ্জিনিয়ার, তাহলেও তিনি সে পেশায় নিজেকে নিযুক্ত করেননি। এবং একজন ডাক্তারের থেকে একজন অভিনেতা হওয়া ভালো যদি তুমি শুভেন্দু হতে পারো। তাহলে এই ধরনের সফলতা আমাদেরকে কে দেয়? তা হলো এই সেকেন্ড হাউস। যে কোনো জীবিকায় তোমাকে সফলতা দেবে তোমার রাইটিং পাওয়ার এবং স্পিকিং পাওয়ারের মাধ্যমে। তোমার কলা কৌশল এগুলো হলো এই সেকেন্ড হাউসের আন্ডারে। এই যে অনিল কুম্বলে বহু বড় বড় ব্যাটসম্যানকে ধরাশায়ী করেন তার কলা কৌশলে, এই যে কলা কৌশল সর্বদাই হলো সেকেন্ড হাউসের আন্ডারে। আর কি এখান থেকে উত্তরাধিকার সূত্রে লাভ। আচ্ছা বাবার সম্পত্তি কি পাবো? আমার ভাইরা মামলা করে দিয়েছে। উত্তরাধিকার সূত্রে লাভ, মামা কাকা দাদু বাবা কাকার সূত্রে কিছু পেতে হলে ধন হোক বা সামাজিক পরিচিতি, তা লাভ করতে হলে সেকেন্ড হাউসকে ভালো থাকতে হবে। এখানে যদি তোমার মারক গ্রহ বসে থাকে তো মামলা চলবে, তোমার জীবদ্দশায় পাওয়া সম্ভব নয় যদি না গ্রহ প্রতিকার করা হয়। আচ্ছা এরপরে আর কি বিচার করা হয়? এখান থেকে বিচার করা হয় ধনের সাথে সাথে গ্রহরত্ন এবং গোল্ড, প্ল্যাটিনাম, দামি ধাতু এখান থেকে বিচার করা হয় যে তুমি জীবনে এগুলো কতটা করায়ত্ত করতে পারবে। এবার আমরা জানবো এই থার্ড হাউস সম্পর্কে। এই তৃতীয় ঘর, এখানে যদি মারক গ্রহ থাকে তো কি হবে? এই 3 নম্বর ঘর থেকে বিচার করা হয় ভ্রাতা ভগ্নী, সাহস, মনোবল, প্রতিবেশী এবং অধীনস্থ ব্যক্তি। এখানে যদি মারক গ্রহ থাকে তাহলে ভ্রাতা বা ভগ্নী হবে তোমার শত্রু, ওই আমার পিছনের ছবিটির মতো, অর্জুন আর দুর্যোধন। এই হবে তোমার জীবনের প্রতিচ্ছবি। এবং হচ্ছে যে যদি এখানে মারক গ্রহ থাকে তাহলে তোমার মনোবল কম থাকবে, সেলফ কনফিডেন্স তুমি হারিয়ে ফেলবে। আর এখানে যদি মারক গ্রহ থাকে তো তোমার প্রতিবেশী কখনো তোমার শুভ হবে না, জানলাটি খুলতে পারবে না, সর্বদা একটা অস্বস্তিকর পরিবেশ তোমার বাড়ির পাশে সৃষ্টি করে রাখবে। আর অধীনস্থ ব্যক্তি, তা তুমি চাকরি করো বা ব্যবসা, তোমার অধীনস্থ ব্যক্তি তোমার ক্ষতি করবে বা তোমাকে সমস্যায় ফেলবে যদি আমাদের তৃতীয় স্থানে এই মারক গ্রহ থাকে।
আর এই তৃতীয় স্থানে মারক গ্রহ অতীব সমস্যাদায়ক হতে পারে। অধীনস্থ ব্যক্তি, অর্থাৎ অধীনস্থ ব্যক্তি আমাদের আবার কি করবে, যে তোমার আন্ডারে চাকরি করে সে তোমার কি ক্ষতি সাধন করতে পারবে। কেন তোমরা শোনোনি, অক্টোবরের 31, 1984 ওই ইন্দিরা গান্ধীর অধীনস্থ ব্যক্তি তাকে মৃত্যু প্রদান করেছিল। তাই অবশ্যভাবেই অধীনস্থ ব্যক্তি তোমার অনেক ক্ষতি করতে পারে, তোমার ব্যবসা বা তোমার চাকরি জীবনে তোমাকে মিথ্যে কলঙ্কে কলঙ্কিত করতে পারে। এবার যেটি বিষয় আমরা জানবো, এই 4 নম্বর ঘর, এই 4 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়, সেটি হলো একাডেমিক কোয়ালিফিকেশন, বিদ্যা, মাতা, মা, মন, বাহন, গাড়ি এবং বিশ্রাম, রেস্ট, এগুলো বিচার করা হয় এই 4 নম্বর ঘর থেকে। যদি এখানে তোমার মারক গ্রহ বসে যায় তো শিক্ষায় বাধা হয়তো হবে, হতে পারে, হবার সম্ভাবনা আছে, এমন কোনো বিষয় নেই, হবেই। মায়ের অকাল মৃত্যু বা মায়ের সাথে সম্পর্কের অবনতি, বাহন লাভ করা জীবনে হবে অত্যন্ত কঠিন, আর বিশ্রাম তো হবেই না, সর্বদা তোমাকে সারা জীবন পরিশ্রম করতে হবে। আর মন, মানসিক শান্তি তুমি কিভাবে লাভ করবে যদি তোমার 4 নম্বর ঘরে মারক গ্রহ বসে যায়? এগুলো সর্বদা বিচার করতে হয় এই 4 নম্বর ঘর থেকে। তাহলে দেবদাস বাবু, আপনি কি এখনো বলে দেবেন যে এই মকর লগ্ন আর মীন লগ্নের পক্ষে মারক গ্রহকে? অবশ্য বলবো, কিন্তু এই দুটি ঘরকে আমি কেন বাকি রেখেছি অনেক ডিটেলসে বলতে হবে, এই দুটি ঘর বলবো কিন্তু আগামী দিন। আর তার সাথে সাথে বলবো যে নবতারা চক্রে যারা তোমরা সঠিক উত্তর লিখেছো এবং তাদের মধ্য থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3 ব্যক্তির নাম আগামী বৃহস্পতিবার রাত্রি 10:15-তে এই এটিএন কলকাতা চ্যানেলে এবং আগামী মঙ্গলবার রাত্রি 8:55-তে সিটিভিএন টিভি চ্যানেলে। আমরা তো অনেক কিছু জানি এবং এত সুন্দরভাবে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ক্লারিফিকেশন করেন যে সত্যি মানে সবাই কিন্তু বুঝে যায় বিষয়গুলো এত সরলভাবে। যাই হোক, যারা নতুন দর্শক আছেন তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে দেবেন। অবশ্যই। তাহলে তো তোমরা জানো যে কলকাতাতে 3টে অফিস ছাড়াও আমার আরেকটি অফিস আছে, সেটি হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। এই সপ্তাহে তোমাদের জন্য প্রশ্ন থাকলো, এই প্রশ্নের উত্তর আমার কাছে আগামী 3 সপ্তাহের মধ্যে পৌঁছে যেতে হবে শ্রীরামপুরের ঠিকানায়, যে মিথুন লগ্নের পক্ষে মারক গ্রহ কি, মিথুন লগ্নের পক্ষে মারক গ্রহ কি। তাহলে আমার যেটি শ্রীরামপুরের ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের কাছে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো জুপিটার। জুপিটার 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড, কলকাতা 4। এছাড়া তোমরা আমাকে পাবে সল্ট লেকে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো গুড লাক পয়েন্ট। গুড লাক পয়েন্ট, AE ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায় সেক্টর 1, সল্ট লেক, ক্যালকাটা 64, AE 497। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড। সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় ও বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত ঠিকানায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর অবশ্যই আপনাকে আমরা পাবো বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 10:15-তে এবং বুধবার অমৃতবর্ষে অবশ্যই দেখবেন আধ্যাত্মিক অনুষ্ঠান, আর রবিবার 10:05 থেকে। যাই হোক দেবদাসবাবু, দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে জ্যোতিষশাস্ত্রের নানা বিষয়গুলোকে এত সুন্দরভাবে উপস্থাপনা এবং
মানুষ যারা ফোন করেন তাদের নানা উত্তর দেওয়ার জন্য। আমরা শেষ করব সমস্যা এবং সমাধান। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।